প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ এবং নিরাপদে আছো। আমি জান্নাতুল ফেরদৌস, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজ, নারায়ণগঞ্জ থেকে আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমরা যারা 2022 সালের এইচএসসি পরীক্ষার্থী, তাদের যে বায়োলজি প্রথম অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটা লেখার নিয়মকানুন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেইটার শিরোনাম হচ্ছে ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন। ডিএনএ একটা তীর চিহ্ন, তারপরে আরেকটা তীর চিহ্ন, প্রোটিন, এভাবে আঁকা আছে, ঠিক না? এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। আর এটা তোমাদের জীববিজ্ঞান বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 1, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ডিএনএ একটা তীর চিহ্ন, আরএনএ একটা তীর চিহ্ন, প্রোটিন। অর্থাৎ এটা থেকে আমরা কি বুঝি যে ডিএনএ থেকে কিভাবে আরএনএ তৈরি হলো এবং আরএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হলো। তো প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট লেখার জন্য কিছু নিয়মকানুন বলে দিতে চাই। সেটা হচ্ছে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে A4 সাইজের কাগজের এক পাশে। A4 সাইজের কাগজের এক পাশে তোমরা লিখবে। লেখার সময় কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করবে। কালো কালির বল পয়েন্ট কলম, অন্য কোনো রং ব্যবহার করার দরকার নেই। কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে তোমরা অ্যাসাইনমেন্টটা লিখবে। তবে এটা যেহেতু জীববিজ্ঞান এবং জীববিজ্ঞানের চিত্র আঁকার একটা বিষয় আছে, যেই চিত্রই আঁকো না কেন, সবগুলো চিত্রই তোমাকে আঁকতে হবে পেন্সিল দিয়ে। পেন্সিল দিয়ে চিত্র আঁকবে। চিত্রের যে চিহ্নিতকরণ, লেবেলিং, যে চিত্রের কোন অংশটা কি সেটা চিহ্নিত করতে হবে এই পেন্সিল দিয়ে। এবং চিত্রের নিচে যে ক্যাপশন, যেটা আসলে কিসের চিত্র, সেটাও লিখতে হবে পেন্সিল দিয়ে। চিত্র আঁকবো পেন্সিল দিয়ে, চিত্র চিহ্নিতকরণ করব পেন্সিল দিয়ে, চিত্রের নিচের ক্যাপশন লিখবো পেন্সিল দিয়ে। আর খাতায় যে লেখার কাজগুলো করব বল পয়েন্ট কলম দিয়ে, কালো কালির কলম। ঠিক আছে? তো খাতায় কোন ধরনের কাগজে আমরা লিখবো? A4 সাইজের কাগজের এক পাশে আমরা লিখবো। খাতার দুই পাশে আমরা মার্জিন টানবো। দেখো, খাতার দুই পাশে আমরা মার্জিনটা টেনেছি কিন্তু পেন্সিল দিয়ে। খাতার দুই পাশে পেন্সিল দিয়ে মার্জিন টানবো, লিখবো কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে, ছবি আঁকবো পেন্সিল দিয়ে, ছবি চিহ্নিতকরণ এবং ক্যাপশন করব পেন্সিল দিয়ে, ক্যাপশন লিখবো পেন্সিল দিয়ে। খাতায় কি প্রশ্ন তুলতে হবে কি না? না, খাতায় প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নাই। খাতায় অ্যাসাইনমেন্টের নম্বর এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখে সরাসরি তোমার লেখাতে চলে যাবে, উত্তর লেখাতে চলে যাবে। খাতাতে প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে আমরা অ্যাসাইনমেন্টগুলো লিখবো। আর আজকের যে তোমাদের যে বায়োলজি যে প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন। এটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। পুরো জিনিসটা, যে পুরো টপিকটা আমি আলোচনা করব। এবং এইখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়া, তাকে বলা হয় ট্রান্সক্রিপশন, এটা আমরা জানি। আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার যে প্রক্রিয়া, তাকে বলা হয় ট্রান্সলেশন, এটাও আমরা জানি। তো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়াতে তোমাদের অনেকেরই অনেক সমস্যা আছে। অনেকেই তোমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা ভালো মতো বোঝো না, ট্রান্সলেশন প্রক্রিয়াটা ভালো মতো বোঝো না। এই জন্য আমি আজকের ক্লাসে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়াটা নিয়েও আলোচনা করেছি, তোমরা একটু পরে দেখতে পাবে। এবং পুরা ডিএনএ থেকে প্রোটিন তৈরির যে সম্পূর্ণ প্রক্রিয়া, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমেও খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি পুরো লেকচারটা ভালো মতো শোনো এবং দেখো, তাহলে তোমরা পুরো জিনিসটা অবশ্যই বুঝতে পারবে। আর এটা যেহেতু অ্যাসাইনমেন্ট লেখার বিষয়, অ্যাসাইনমেন্ট লেখার বিষয়টা হচ্ছে যে তুমি কত সুন্দর করে জিনিসটা উপস্থাপন করতে পারো, যেটা চাওয়া হচ্ছে। আমি পয়েন্ট ধরে ধরে অ্যাসাইনমেন্টের নির্দেশকগুলো আলোচনা করব। তো এটা তোমরা কত সুন্দর করে লিখতে পারো, বা বুঝিয়ে লিখতে পারো, বা প্রেজেন্টেশন করতে পারো, এটার উপরে কিন্তু অ্যাসাইনমেন্টের একটা সৌন্দর্য নির্ভর করে। কারোর সাথে কারোটা হুবহু মিলে যাওয়ার কিন্তু কোনো উপায় নেই। হ্যাঁ, বৈজ্ঞানিক তথ্যগুলো তো একই, কিন্তু তোমার উপস্থাপনাটা, তোমার প্রেজেন্টেশন কৌশলটা অবশ্যই আলাদা হতে হবে। এবং এটা যখন অন্য 8-10টা খাতার থেকে তোমার খাতাটার উপস্থাপনা, প্রেজেন্টেশন যখন একটু ভিন্ন হবে, স্বকীয় হবে, ইউনিক হবে, তখন কিন্তু তোমার খাতাটা সহজেই দৃষ্টি কাড়বে। তো আসো আমরা অ্যাসাইনমেন্টের যে পদ্ধতি, অ্যাসাইনমেন্টের যে শিরোনাম, নির্দেশক, এগুলো নিয়ে একটু আলোচনা করি। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং পুরা ক্লাস ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের আলোচনা এবং ভিডিও অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে।
প্রিয় শিক্ষার্থী, দেখো এই যে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটা আমি প্রিন্ট করেছি। এখানে প্রথমে লেখা আছে 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, বিষয় জীববিজ্ঞান, পত্র প্রথম, বিষয় কোড 178। তো অ্যাসাইনমেন্টের শিরোনামটা দেখো এখানে দেওয়া আছে যে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। এই জিনিসটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এই যে ডিএনএ থেকে ডিএনএ, তারপর একটা তীর চিহ্ন, তারপর আরএনএ, তারপর আর একটা তীর চিহ্ন, তারপরে প্রোটিন। এই যে অ্যাসাইনমেন্ট লেখা বক্সের ভেতরে এই জিনিসটা লেখা, এইটাই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো তোমরা যখন খাতায় অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখবে, এখানে তো এরকম লম্বালম্বি করে লেখা আছে, তোমাদের যদি সমস্যা মনে হয় তোমরা কিন্তু শিরোনামটা চাইলে এভাবেও লিখতে পারো। এই যে আমি লিখেছি খাতায়, একটু দেখো, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, একই বিষয়, তুমি জাস্ট সোজা করে লিখেছো। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর 1। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ডিএনএ, একটা তীরচিহ্ন আরএনএ, একটা তীরচিহ্ন প্রোটিন, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন। এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো আবার এখানে দেখো যে এই অ্যাসাইনমেন্টটা আমরা আসলে কেন করছি, এখান থেকে আমরা কি শিখবো বা এটার বিষয়বস্তু কি, শিখন ফল কি। এটা শেখার পরে বা এটা পড়ার পরে, লেখার পরে তোমরা ডিএনএ এবং আরএনএ এর গঠন এবং কাজ ব্যাখ্যা করতে পারবে, ট্রান্সক্রিপশনের কৌশল ব্যাখ্যা করতে পারবে, ট্রান্সলেশন ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ ডিএনএ এর গঠন, ডিএনএ এর কাজ, আরএনএ এর গঠন, আরএনএ এর কাজ, ট্রান্সক্রিপশন কিভাবে ঘটে, ট্রান্সলেশন কিভাবে ঘটে, এই বিষয়গুলো আমরা এই অ্যাসাইনমেন্টটা শেষে শিখে নেব। এখন চলে আসো এখানে কি লেখা, নির্দেশনা। নির্দেশনার মধ্যে ব্র্যাকেটে লেখা সংকেত, ধাপ, পরিধি। সংকেত, ধাপ, পরিধি মানে অ্যাসাইনমেন্টটা তুমি যখন লিখবে তখন এই সংকেতগুলো তোমাকে অনুসরণ করতে হবে। সংকেত মানে তোমাকে কিছু হিন্টস দেওয়া হচ্ছে, সংকেত দেওয়া হচ্ছে যে তুমি অ্যাসাইনমেন্টটা আসলে কিভাবে লিখবে। প্রথম সংকেতটা হচ্ছে ডিএনএ এর সচিত্র ভৌত গঠন, অর্থাৎ ডিএনএ এর ভৌত গঠন তোমাকে লিখতে হবে এবং সাথে কি থাকতে হবে, সচিত্র মানে হচ্ছে তোমাকে অবশ্যই ডিএনএ এর চিত্র আঁকতে হবে। এবং আমি বারবার বলেছি, আবারও বলবো, সেটা হচ্ছে চিত্র মানেই চিহ্নিতকরণ সহ চিত্র। তার মানে ডিএনএ এর সচিত্র ভৌত গঠন তোমাকে লিখতে হবে। চিত্র সহ ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া লিখতে হবে। চিত্র সহ লিখতে হবে যে ডিএনএ থেকে কেমন করে, কোন পদ্ধতিতে আরএনএ তৈরি হচ্ছে। এবং 3 নাম্বার সংকেত বা ধাপটা হচ্ছে চিত্র সহ আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। চিত্র সহ আরএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হচ্ছে সেটি লিখতে হবে। এই 3টা সংকেত, ধাপ বা পরিধি, এটাই আমরা খাতায় এভাবে লিখবো। 1 নং প্রশ্নের উত্তরে ডিএনএ এর সচিত্র ভৌত গঠন, 2 নং প্রশ্নের উত্তরে চিত্র সহ ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া এবং 3 নং প্রশ্নের উত্তরে চিত্র সহ আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। এখন প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, তোমাদের এই অ্যাসাইনমেন্টটিতে পূর্ণ নম্বর হচ্ছে 12। পূর্ণ নম্বর হচ্ছে 12। তো এই সংকেত 1 এর জন্য হচ্ছে 4, 2 এর জন্য 4 মার্কস এবং 3 এর জন্য 4 মার্কস। অর্থাৎ সবচেয়ে পূর্ণ মান হচ্ছে 1 নাম্বার সংকেতের জন্য 4 মার্কস, 2 নাম্বার সংকেতের জন্য 4 মার্কস এবং 3 নাম্বার সংকেতের জন্য 4 মার্কস। এখন তুমি যদি এই জিনিসটা খুব সুন্দর করে খাতায় গুছিয়ে লিখতে পারো তাহলে তুমি অবশ্যই 4-এ 4 পাবে। তো আসো আমরা জেনে নিই যে কিভাবে লিখলে আমরা আসলে 4-এ 4 পাবো। নির্দেশকটা কি? নির্দেশকটা দেখো যে 1 নাম্বার নির্দেশক হচ্ছে ডিএনএ এর ভৌত গঠন চিত্রসহ বর্ণনা করতে হবে। ঠিক আছে, এখন চিত্রসহ বর্ণনা করতে গেলে দেখো এই যে পারদর্শিতার মান, মানে তুমি কতটুকু পেরেছো সেটা কিভাবে যাচাই বাছাই হবে। 4 লেখা, এখানে লেখা 4, এখানে 3, এখানে 2, এখানে 1। এ কথার অর্থ কি? 4 হচ্ছে তুমি যদি এভাবে লেখো, এই যে এখানে যার যেটুকু লেখা, এভাবে যদি তুমি লেখো তাহলে এই নির্দেশক বা এই প্রশ্নটাতে তুমি 4-এ 4 পাবে। ডিএনএ এর ভৌত গঠন চিহ্নিত চিত্রসহ বর্ণনা করতে পারলে 4-এ 4। এবং তুমি যদি ডিএনএ এর ভৌত গঠন চিত্রসহ আংশিক বর্ণনা করতে পারো তাহলে তুমি পাবে 3। ডিএনএ এর চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারলে পাবে 2, আর ডিএনএ চিত্র অঙ্কন করতে পারলে পাবে 1। অর্থাৎ চিহ্নিতকরণ ছাড়া শুধু ডিএনএ এর একটা ছবি এঁকে দিলে পাবে 1, চিহ্নিতকরণ সহ ডিএনএ এর ছবি আঁকলে পাবে 2,
ডিএনএর ভৌত গঠন চিহ্নিত চিত্র সহ যদি আংশিক বর্ণনা করো তাহলে পাবে 3, এবং তুমি যদি ডিএনএর ভৌত গঠন চিহ্নিত চিত্র সহ সম্পূর্ণ বর্ণনা করো তাহলে তুমি পাবে 4-এ 4। এই হচ্ছে এই ঘরটার এই 4, 3, 2, 1-এর বিশ্লেষণ, যে তুমি আসলে 4-এ 4 পেতে হলে তোমাকে আসলে কিভাবে লিখতে হবে এটা কিন্তু এখানে বলেই দেওয়া আছে। তো ডিএনএর ভৌত গঠন চিহ্নিত চিত্র সহ বর্ণনা করতে পারলে 4-এ 4। তারপরে এখানে দেখো 2 নাম্বার নির্দেশক ডিএনএ থেকে আরএনএ তৈরি চিত্রসহ বর্ণনা। এটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটির চিত্রসহ বর্ণনা করতে পারলে তুমি 4-এ 4 পাবে। যদি আংশিক বর্ণনা করতে পারো তাহলে 3 পাবে, চিত্রসহ আংশিক বর্ণনা করলে 3। আর যদি শুধু চিত্র আঁকো ডিএনএ থেকে আরএনএটির শুধুমাত্র চিত্র চিহ্নিত চিত্র তাহলে 2। আর ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটি কি জিনিস এটা যদি লিখতে পারো তাহলে 1 পাবে। এই হচ্ছে এই 2 নাম্বার নির্দেশকের 4, 3, 2, 1-এর বিশ্লেষণ, যে তুমি কিভাবে লিখলে তুমি আসলে কত নম্বর পাবে। 3 নম্বর নির্দেশকটা হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরি চিত্রসহ বর্ণনা। আরএনএ থেকে প্রোটিন তৈরির চিত্রসহ বর্ণনাতে তুমি 4-এ 4 কখন পাবে দেখে নাও। 4-এ 4 তুমি তখনই পাবে যখন তুমি লিখবে আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটির চিত্রসহ বর্ণনা, অর্থাৎ চিহ্নিত চিত্রসহ আরএনএ থেকে প্রোটিন তৈরির বর্ণনাটি সুন্দর করে লিখলে তুমি 3 নাম্বার নির্দেশকেও 4-এ 4 পাবে। আর যদি তুমি আংশিক বর্ণনা লেখো চিত্রসহ আরএনএ থেকে প্রোটিন তৈরির, সেক্ষেত্রে তুমি 3 নম্বর পাবে। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটির শুধুমাত্র চিত্র অঙ্কন করলে চিহ্নিতকরণ সহ তুমি পাবে 2। আর যদি শুধু লেখো যে আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটা কি তাহলে তুমি এখানে পাবে 1। তো প্রিয় শিক্ষার্থী, এই অ্যাসাইনমেন্টের পূর্ণমান 12 এবং নির্দেশক 1-এ 4 মার্কস, নির্দেশক 2-এ 4 মার্কস, নির্দেশক 3-এ 4 মার্কস, 4 + 4 + 4 12। এই 12-র মধ্যে 4-এ 4, 4-এ 4 এবং 4-এ 4 পেয়ে 12-তে 12 পাওয়া কিন্তু খুবই সম্ভব যদি তোমরা একটু গুছিয়ে সুন্দর করে খাতায় অ্যান্সারগুলো লেখো। দেখো আমি তোমাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করি। এভাবে আমরা লিখবো, উপরে লিখবো অ্যাসাইনমেন্টের নম্বর 1, অ্যাসাইনমেন্টের শিরোনাম ওই যেটা দেখালাম ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন। তারপরে আমরা লিখবো 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের নির্দেশকটা কি ছিল? ডিএনএর ভৌত গঠন চিত্রসহ বর্ণনা করতে পারা। সেজন্য আমরা লিখেছি ডিএনএর সচিত্র ভৌত গঠন। তো এরপরে আমরা প্রথমে সচিত্র ভৌত গঠন বর্ণনা করার পূর্বে আমরা ডিএনএ বিষয়ে 1 লাইন 2 লাইন একটু লিখবো। কি লিখবো? যেমন আমরা লিখতে পারি ডিএনএ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ। ডিএনএ এর গঠন একক হলো নিউক্লিওটাইড এবং লক্ষ লক্ষ নিউক্লিওটাইডের দীর্ঘ পলিমার হলো একটি ডিএনএ অণু। ডিএনএ জীবের বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক। অর্থাৎ ডিএনএ এর ভৌত গঠনটা চিত্রসহ বর্ণনা করার পূর্বে আমরা ডিএনএটা কি এটা 1-2 লাইনে একটু লিখে নিলাম। এতে আমার খাতার প্রেজেন্টেশনের উপস্থাপনাটা প্রেজেন্টেশনের সৌন্দর্যটা খুব ভালো হয়, অ্যাসাইনমেন্টের উপস্থাপনাটা খুব সুন্দর লাগে দেখতে। তো এরপরে আসো আমরা প্রশ্নের উত্তরে চলে যাই যে ডিএনএ এর গঠন উপাদান। ডিএনএ এর গঠন উপাদানগুলো কি কি? 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এই হচ্ছে আমার ডিএনএ এর গঠন উপাদান। তো এভাবে আমরা দেখো এভাবে আমরা কি কি লিখতে থাকবো। এরপরে আমরা লিখবো যে এই ওয়াটসন এবং ক্রিক, এই যে এই জিনিসটা দেখো তোমরা, যে এরপর আমরা লিখবো যে ওয়াটসন এবং ক্রিক প্রদত্ত ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএ অণুর ভৌত গঠন। আমরা জানি যে এবং ওয়াটসন এবং ক্রিক ডিএনএ ডাবল হেলিক্স মডেলটি প্রস্তাব করে তারা নোবেল পুরস্কারও পেয়েছিলেন। তো এই ডিএনএ ডাবল হেলিক্স মডেলের যে 13-14টা বৈশিষ্ট্য বইতে আছে সেগুলো আমরা সুন্দর করে পয়েন্ট আউট করে করে লিখবো। যে ডিএনএ অণু কিভাবে লিখবো দেখো, এই যে বই অনুযায়ী যে ডিএনএ অণু দ্বিসূত্র বিন্যাস ডান থেকে বাম দিকে ঘুরানো, পেঁচানো সিঁড়ির ন্যায়, সেজন্য একে বলা হয় ডাবল হেলিক্স। সূত্র দুটি সমদূরত্বে পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করে। সূত্র দুটি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। এভাবে যে পয়েন্ট, আমাদের সবগুলো পয়েন্ট আমরা কিন্তু লিখব এবং আমরা চিত্র আঁকবো। আমাদেরকে বলেই দেওয়া হয়েছে সচিত্র বর্ণনা দিতে হবে। কোন চিত্রগুলো আঁকবো দেখো, এখানে একটা চিত্র আছে, এই চিত্রটা আমরা আঁকবো যে ডিএনএ অণুর এই যে সুগারের সাথে ফসফেট এবং নাইট্রোজেনাস বেসের যে বন্ডগুলো কিভাবে সেটা দেখানো হয়েছে, এবং পেঁচানো সিঁড়ির ন্যায় যে চিত্রটা সেটিও আমরা আঁকবো। অর্থাৎ ডিএনএ অণুর ভৌত গঠন বর্ণনা করার সময় আমরা এই 2টা ছবি আঁকবো। এখন এটাকে এত কঠিন মনে করার কিছু নেই। এই ছবিটা তোমরা যদি এতগুলো ধাপ আঁকতে নাও পারো, অন্তত 4টা ধাপ তোমরা এঁকো। তো এই 2টা চিত্র সহ যদি এই ওয়াটসন ক্রিকের ডাবল হেলিক্স মডেল অনুযায়ী অন্তত 10-12টা বৈশিষ্ট্য তোমরা লেখো, তাহলে তোমরা খুব সুন্দরভাবেই এই প্রশ্নে 4-এ 4 পাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অ্যাসাইনমেন্ট লিখলে আমরা 4-এ 4 পাবো। একইভাবে দেখো, যখন আমরা 2 নাম্বার নির্দেশক লিখবো, আমি তোমাদেরকে একটা খাতায় লিখে উদাহরণ হিসেবে দেখালাম, তোমরা বাকিটা অবশ্যই নিজে নিজে করবে।
এবং সক্রিয়তা বজায় রাখার চেষ্টা করবে। খাতায় তোমার উপস্থাপনাটা যেন একটু আলাদা হয়। দেখো নির্দেশক নাম্বার 2, যে ডিএনএ থেকে কিভাবে আরএনএ তৈরি হলো চিত্রসহ বর্ণনা, অর্থাৎ কি জানতে চাওয়া হচ্ছে এখানে? জানতে চাওয়া হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সচিত্র বর্ণনা। তো ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য আমি তোমাদেরকে লেকচার অ্যাড করে দিচ্ছি, সেটি শুনলে তোমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি অবশ্যই ভালো মতো বুঝতে পারবে। তারপরও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে এবং এটা খাতায় ওইভাবে লিখবে। 3 নাম্বার নির্দেশনাটাও তাই। 3 নাম্বার নির্দেশক হলো যে আরএনএ থেকে প্রোটিন তৈরি চিত্রসহ বর্ণনা। তো আরএনএ থেকে প্রোটিন তৈরি চিত্রসহ বর্ণনা প্রশ্নটার অর্থ হচ্ছে কি? ট্রান্সলেশন প্রক্রিয়া। ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য আমি তোমাদেরকে লেকচারে তোমাদের অ্যাড করে দিচ্ছি, সেটা দেখলে তোমরা ভালো মতো ট্রান্সলেশন প্রক্রিয়াটি বুঝতে পারবে এবং তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর লেখার সময়ও আমি যেভাবে প্রথম নির্দেশকটা বলে দিলাম ঠিক একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় নির্দেশকও তোমরা সক্রিয়তা বজায় রেখে খাতায় উপস্থাপন করবে। এবং আমি কিন্তু আমার এই লেকচারে বারবার বলছি যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন বোঝার জন্য আমি তোমাদেরকে ভিডিও অ্যাড করে দিচ্ছি। বইতে পড়বা, বইতে কয়েকবার পড়বা, কয়েকবার পড়ে কয়েকবার আমার লেকচারটা শুনে ভিডিওটা কয়েকবার দেখলে অবশ্যই তোমাদের ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন নিয়ে কোনো ঝামেলা থাকবে না। আমি জানি ট্রান্সক্রিপশন বোঝা তোমাদের জন্য কঠিন, তোমরা অনেকে বুঝতে কষ্ট হতেই পারে, এতে কোনো লজ্জার কিছু নেই। কিন্তু বারবার যদি তুমি ভিডিওটি দেখো তুমি অবশ্যই বুঝতে পারবে এবং তারপরে যদি না বুঝতে পারো, কোথাও কোনো সমস্যা হয়, আমরা তো আছি, অবশ্যই আমাদেরকে জানাবে যে কোথায় সমস্যা হচ্ছে। তো তোমাদের এই অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে কিন্তু রবিবারে 22 তারিখে ডেট দেওয়া হয়েছে। তো তোমরা সেদিন এই অ্যাসাইনমেন্টটা খুব সুন্দর করে জমা দিবে এবং যেহেতু এটা তোমাদের জীববিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি জমা দাও এই দোয়া করি। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনা ভাইরাস থেকে সাবধানে থেকো। কোনো সমস্যা হলে অবশ্যই জানিও। ভালো থেকো। শুরুতেই আমাদেরকে জানতে হবে যে জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বা ধারণা বা মতবাদ বলতে আমরা আসলে কি বুঝি। জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় হচ্ছে জীববিজ্ঞানের একটি মৌলিক প্রত্যয়। এই মৌলিক প্রত্যয়টির মাধ্যমে আমরা জানতে পারি যে ডিএনএ, আরএনএ এবং প্রোটিনের মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান, যা আমরা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে প্রমাণ পাই। এটি হচ্ছে এদের একটি থেকে অন্যটি উৎপাদন। আসো আমরা একটু খেয়াল করে দেখি। ডিএনএ থেকে ডিএনএ উৎপাদিত হলে তাকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ উৎপাদিত হলে তাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন উৎপাদিত হলে তাকে আমরা বলি ট্রান্সলেশন। এবং আরএনএ থেকে যদি ডিএনএ উৎপাদিত হয় তাহলে আমরা তাকে বলি রিভার্স ট্রান্সক্রিপশন। এই যে একটি থেকে আরেকটি উৎপাদিত হওয়া এবং একের সাথে অন্যের যে সম্পর্ক, এই বিষয়টিকে বলা হয় জীববিজ্ঞানের মৌলিক একটি প্রত্যয় বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। যেমন আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন দেখানো হয়েছে। ট্রান্সক্রিপশন সংঘটিত হচ্ছে কোষের নিউক্লিয়াসে, যেখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, এবং ট্রান্সলেশন প্রক্রিয়াটি সংঘটিত হচ্ছে কোষের সাইটোপ্লাজমে। তোমরা একটু খেয়াল করে নিচে বাদামি রঙের দিকে দেখো যে ট্রান্সলেশন প্রক্রিয়াতে কি ঘটছে। ট্রান্সলেশন প্রক্রিয়াতে আরএনএ থেকে প্রোটিন উৎপাদিত হচ্ছে আর ট্রান্সক্রিপশনে ডিএনএ থেকে আরএনএ উৎপাদিত হচ্ছে। তো ট্রান্সক্রিপশন বা প্রতিলিপন বলতে কি বুঝি? ডিএনএ অণুতে গ্রথিত রাসায়নিক তথ্যগুলোকে আরএনএ অণুতে কপি করার প্রক্রিয়াকেই বলা হয় ট্রান্সক্রিপশন। সহজ কথায় ডিএনএ থেকে আরএনএ উৎপাদন প্রক্রিয়ার নামই হলো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন কোথায় ঘটে? ইতিমধ্যেই আমরা সেটা দেখেছি যে ট্রান্সক্রিপশনটা ঘটে কোষের নিউক্লিয়াসে, এবং ট্রান্সলেশন প্রক্রিয়াটা যেটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো সেটা ঘটে কোষের সাইটোপ্লাজমে। তো এসো আমরা জেনে নিই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য কি কি প্রয়োজন হবে। প্রয়োজন হবে ডিএনএ এর ছাঁচ, প্রয়োজন হবে আরএনএ পলিমারেজ এনজাইম যা বিভিন্ন ধরনের হতে পারে, প্রয়োজন হবে মুক্ত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট যেমন এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি ইত্যাদি, এছাড়া রাসায়নিক শক্তি এবং কিছু সহযোগী প্রোটিন এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য প্রয়োজন হবে। আর রাসায়নিক শক্তিটি আসবে ট্রাইফসফেটগুলো যখন ভাঙবে, ট্রাইফসফেটগুলো ভেঙে রাসায়নিক শক্তিটা আসবে। প্রকৃত কোষে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে 4টি ধাপে ভাগ করা যায়। প্রথম পর্যায় ট্রান্সক্রিপশন সূচনা, দ্বিতীয় ধাপ আরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ, তৃতীয় ধাপ সমাপ্তিকরণ এবং চতুর্থ ধাপকে আমরা বলবো এমআরএনএ চূড়ান্তকরণ। এই 4টি ধাপ বা 4টি পর্যায়ে প্রকৃত কোষে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা ঘটে থাকে। ট্রান্সক্রিপশন সূচনা, আরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ, সমাপ্তিকরণ এবং এমআরএনএ চূড়ান্তকরণ।
ট্রান্সক্রিপশন সূচনা শুরুতেই আমরা জেনে নিব যে প্রোমোটারটা কি। জিনের রেগুলেটরি অংশের একটা বিশেষ সিকোয়েন্সকে বলা হয় প্রোমোটার। প্রোমোটারের কাজ হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইমকে দুইটা নির্দেশনা দেওয়া। এক নাম্বার নির্দেশনা কোথা থেকে ট্রান্সক্রিপশন শুরু করতে হবে, এবং 2 নাম্বার নির্দেশনা ডিএনএ ডাবল হেলিক্সের কোন স্ট্র্যান্ডে ট্রান্সক্রিপশন হবে। এই দুটো নির্দেশনা দেওয়াই হচ্ছে প্রোমোটারের কাজ। আর প্রোমোটারের কাজটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ, ট্রান্সক্রিপশন সূচনার শুরুতে এটা লাগবে। প্রথমে যেটা হয়, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নামক একদল প্রোটিন প্রোমোটারে আবদ্ধ হয় এবং আরএনএ পলিমারেজ এনজাইম ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এবং প্রোমোটারে দৃঢ়ভাবে সংযুক্ত হয়। আরএনএ পলিমারেজ এনজাইম, প্রোমোটার এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এই 3টি জিনিস দৃঢ়ভাবে সংযুক্ত হওয়ার মাধ্যমে ট্রান্সক্রিপশনের সূচনা ঘটে। আরএনএ পলিমারেজ এনজাইম কি করে? ডিএনএর পাকটা খুলে নেয়। সাধারণত দেখা যায় যে প্রতি কমপক্ষে 20টা বেস পেয়ারের পাক একবারে খুলে যায়। ডিএনএ ডাবল হেলিক্সের যে স্ট্র্যান্ডে কাঙ্ক্ষিত জিন অবস্থিত সেই স্ট্র্যান্ডকে ছাঁচ হিসেবে ব্যবহার করে ট্রান্সক্রাইব শুরু হয়। অন্য স্ট্র্যান্ডটিকে বলা হয় কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। ট্রান্সক্রিপশন শুরু হয় 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী অবস্থায়। আরএনএ পলিমারেজ এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি থেকে বেস পেয়ারিং নীতি অনুযায়ী ছাঁচে অবস্থিত নিউক্লিওটাইডের পরিপূরকটি বেছে নিয়ে ছাঁচের সাথে সংযুক্তির মাধ্যমে আরএনএ তৈরি করে। ছাঁচের সূচনার স্থান এবং সমাপ্তির স্থান পূর্ব নির্ধারিত থাকে। দ্বিতীয় ধাপের নাম হচ্ছে সূত্রবর্ধিতকরণ। আরএনএ পলিমারেজ এনজাইমটি কি করে? বেস পেয়ারিং নীতি অনুযায়ী একটার পর একটা নিউক্লিওটাইড সংযুক্ত করতে করতে ছাঁচ স্ট্র্যান্ড ধরে 3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্তের দিকে এগুতে থাকে, অগ্রসর হতে থাকে। তৈরিকৃত আরএনএ সূত্রটি হয় অ্যান্টি প্যারালাল কিন্তু কমপ্লিমেন্টারি সূত্রের অনুরূপ। তবে কমপ্লিমেন্টারি সূত্রে থাকে টি, যেটা ডিএনএতে থাকে, কিন্তু আরএনএতে তো থাইমিন থাকে না বা টি থাকে না, অতএব থাইমিনের পরিবর্তে এখানে থাকে ইউরাসিল। এই কারণে ইউ। ছাঁচ স্ট্র্যান্ডে যদি সিকোয়েন্স বেস থাকে এ টি টি সি জি এ, তাহলে আরএনএতে সিকোয়েন্স বেস হবে ইউ এ এ জি সি ইউ। অর্থাৎ এ এর পরিবর্তে ইউ কেন আসবে, টি কেন আসলো না? কারণ থাইমিন নাই, আরএনএতে ইউরাসিল আছে। এই কারণে ডিএনএ সূত্রের প্যাচ খোলা অংশের সমাপ্ত হলে আরএনএ পলিমারেজ সামনের দিকে আরেকটা অংশ খুলে নেয়, এভাবে আগাতে থাকে। এসব কাজে যে শক্তি প্রয়োজন হয় তা ফসফেট বিচ্ছিন্নকরণ থেকে সরবরাহ করা হয়। সমাপ্তিকরণ। ডিএনএর ছাঁচ স্ট্র্যান্ডে ট্রান্সক্রিপশনের সমাপ্তিকরণ স্থান নির্দিষ্ট করা থাকে। আরএনএ পলিমারেজ ছাঁচ ধরে সামনে এগুতে থাকে এবং সমাপ্তিকরণ স্থানে পৌঁছে গেলে ট্রান্সক্রিপশন সমাপ্ত হয়ে যায়। এখানে কিন্তু কোনো প্রুফ রিডিং এর ব্যবস্থা নেই, কোনো মেরামতের ব্যবস্থা নেই, যা ডিএনএ অনুলিপনে ছিল। চতুর্থ ধাপের নাম এমআরএনএ চূড়ান্তকরণ। ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে এমআরএনএ সূত্রটি তৈরি হয় তাকে বলা হয় প্রি এমআরএনএ। এই প্রি এমআরএনএ সূত্রে প্রয়োজনীয় সংযোজন বিয়োজন করে চূড়ান্ত এমআরএনএ তৈরি করাকে বলা হয় প্রক্রিয়াজাতকরণ। প্রতিটি জিনে এমন কিছু অংশ থাকে যেখান থেকে ট্রান্সলেশন হবে, তাদেরকে বলা হয় এক্সন, এবং প্রতিটি জিনে এমন কিছু অংশ থাকে যেখানে ট্রান্সলেশন হবে না কখনো, তাদেরকে বলা হয় ইন্ট্রন। এক্সন অংশগুলো বাদ দিয়ে কেবলমাত্র ইন্ট্রন অংশগুলো রেখে এমআরএনএ চূড়ান্ত করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় স্প্লাইসিং। চূড়ান্তকরণের আগে 5 প্রাইম প্রান্তে একটা ক্যাপ এবং 3 প্রাইম প্রান্তে একটা লেজ যুক্ত করা হয়। ক্যাপ এবং লেজ যুক্ত করার ফলে পরবর্তীতে এমআরএনএটি সহজেই ট্রান্সলেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য সাইটোপ্লাজমে চলে যেতে পারে। সম্পূর্ণ ট্রান্সলেশন প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত সংঘটিত হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার চিত্রে তোমরা খেয়াল করো যেটা প্রকৃত কোষে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার 4টি ধাপ এখানে দেখা যাচ্ছে। ট্রান্সক্রিপশন সূচনা, আরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ, সমাপ্তিকরণ এবং এমআরএনএ চূড়ান্তকরণ। এই 4টি ধাপ ছবি দেখে তোমরা একটু খেয়াল করো যে তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। আশা করি এটি বুঝতে তোমাদের কোথাও কোনো সমস্যা হয়নি। এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। এমআরএনএ এর কথা মনে আছে তোমাদের? ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি হয়েছিল। ডিএনএর সেই ভাষাকে এমআরএনএ এর মাধ্যমে প্রোটিনের ভাষায় অনুবাদ বা রূপান্তর করাকেই বলা হয় ট্রান্সলেশন। অর্থাৎ ডিএনএ এর মধ্যে যে নির্দেশনাগুলো থাকে সেগুলো এমআরএনএতে আসে যখন, সেই প্রক্রিয়াটার নাম ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে আবার প্রোটিনের মধ্যে যখন সেটা অনুবাদ বা রূপান্তর ঘটে তখন সেটাকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন ঘটে রাইবোজোমে।
ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো আলোচনা করছি। প্রয়োজনীয় প্রথম উপাদান হচ্ছে এমআরএনএ, যেটি ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়। টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, এটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসে। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে তৃতীয় উপাদান। চতুর্থ উপাদান রাইবোজোম, প্রক্রিয়াটি এখানে সংঘটিত হয়। এবং পঞ্চম উপাদান হচ্ছে এক ধরনের এনজাইম, অ্যাক্টিভেটিং এনজাইম, যে এনজাইমটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিল টিআরএনএ সিনথেটেজ। অ্যামাইনো অ্যাসিল টিআরএনএ সিনথেটেজ, এই পুরা এনজাইমটা কার্যকর হয় প্রক্রিয়াতে। আরও মনে রাখতে হবে, অ্যামাইনো অ্যাসিল টিআরএনএ সিনথেটেজ এনজাইমে 3টা কার্যকরী সাইট থাকে। প্রথম সাইট হচ্ছে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের জন্য একটি সাইট। 2 নম্বর সাইট হচ্ছে এটিপির জন্য একটা সাইট। আর 3 নম্বর সাইট হচ্ছে টিআরএনএর জন্য একটি সাইট। এই 3টি সাইট নিয়ে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ এনজাইমটা ট্রান্সলেশন প্রক্রিয়াটাকে পরিচালিত করে। ট্রান্সলেশন প্রক্রিয়ার প্রথমে কি ঘটে? প্রথমে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ এনজাইমটার 2টা সাইট অ্যামাইনো অ্যাসিড এবং এটিপি দ্বারা পূর্ণ হয়। একটা সাইটে অ্যামাইনো অ্যাসিড বসে, আরেকটা সাইটে এটিপি বসে। এখন প্রিয় শিক্ষার্থী, একটু মনে করে দেখো এটিপি অর্থ কি? এটিপি অর্থ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আমরা জানি এখানে 3টা ফসফেট থাকে। অ্যামাইনো অ্যাসিড এবং একটা ফসফেট মিলে অ্যামাইনো অ্যাসিড এএমপি অর্থাৎ অ্যাডিনোসিন মনোফসফেট বন্ড তৈরি হয়। আর এটিপির একটা ফসফেট অ্যামাইনো অ্যাসিডের সাথে এই বন্ডটা তৈরি করলো, বাকি রইল 2টা ফসফেট। অ্যামাইনো অ্যাসিড এবং একটা ফসফেট মিলে অ্যামাইনো অ্যাসিড এএ এবং অ্যাডিনোসিন মনোফসফেট, এটাকে বলা হয় এএমপি। এই এএএমপি বন্ডটা তৈরি হলো অ্যামাইনো অ্যাসিডের একটা ফসফেট অ্যামাইনো অ্যাসিড আর একটা ফসফেট মিলে। আর অ্যামাইনো অ্যাসিডের বাকি কয়টা থাকলো ফসফেট? এটিপির বাকি রইল 2টা ফসফেট। এই বাকি 2টা ফসফেটকে বলা হয় পাইরোফসফেট। 2টা ফসফেটকে একত্রে বলা হয় পাইরোফসফেট। এটিপি 3টা ফসফেটের মধ্যে একটা ফসফেট অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হলো, বাকি 2টা ফসফেট অন্য একটা কাজ করবে। কি কাজ করবে? বাকি 2টা ফসফেট আসলে অ্যামাইনো অ্যাসিড থেকে বের হয়ে যাবে। এই যে 2টা ফসফেট বা পাইরোফসফেট এটিপি থেকে যে বের হয়ে গেল, এই কারণে কিছু শক্তি নির্গত হয়েছে। এই শক্তির কারণে টিআরএনএ এনজাইমে এসে তার সাইটে বসতে পারে। এনজাইমে টিআরএনএর যে নির্দিষ্ট সাইট ছিল, সেই সাইটে টিআরএনএ বসলো। এনজাইম বলতে বোঝাচ্ছি সেই অ্যাক্টিভেটিং এনজাইমটা, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিল টিআরএনএ সিনথেটেজ এনজাইমে এসে টিআরএনএ বসলো শক্তির কারণে। কোন শক্তির কারণে? এই যে 2টা ফসফেট নির্গত হয়ে গেল, যে পাইরোফসফেট নির্গত হয়ে গেল, এই শক্তির কারণে টিআরএনএ এসে তার সাইটে বসলো। টিআরএনএর গঠনে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হবার জন্য নির্দিষ্ট স্থান আছে। সেই নির্দিষ্ট স্থানে অ্যামাইনো অ্যাসিডটি টিআরএনএর সাথে যুক্ত হলো, এটাকে বলা হয় টিআরএনএ চার্জড হওয়া কিংবা শক্তিকৃত হওয়া। প্রতিটি টিআরএনএ এভাবে এনজাইম দ্বারা এবং অ্যামাইনো অ্যাসিড দ্বারা চার্জড হয় কিংবা শক্তিকৃত হয়। টিআরএনএ এর গঠন তোমরা পড়েছো, ট্রান্সফার আরএনএ এর গঠন। সেখানে দেখতে পাবে তোমরা যে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত করার জন্য একটি নির্দিষ্ট স্থান রয়েছে। সেই নির্দিষ্ট স্থানে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হলে সেটাকে আমরা বলি টিআরএনএ চার্জড হওয়া। এই যে একটু খেয়াল করো যে টিআরএনএ কিভাবে চার্জ হচ্ছে। টিআরএনএ এর ছবিটা দেখো। টিআরএনএ এর ছবিতে অ্যামাইনো অ্যাসিড সংযুক্তের যে স্থান আছে, সেখানে যখন অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হয় তখন সেটাকে আমরা বলি টিআরএনএ চার্জড হওয়া। টিআরএনএতে কয়েকটা লুপ বা ফাঁস রয়েছে। একটাকে বলা হয় টি লুপ, একটাকে বলা হয় ডি লুপ। একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হবার স্থান, আর বিপরীত দিকে রয়েছে অ্যান্টিকোডন। এই অ্যান্টিকোডন জায়গাটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটিও আমরা আলোচনা করব যে অ্যান্টিকোডনটা কিভাবে কাজ করে। আপাতত এটা বুঝো যে টিআরএনএটা চার্জড হলো। টিআরএনএতে যে অ্যান্টিকোডন ফাঁসটা আছে, সেই অ্যান্টিকোডন ফাঁসটা কি করে? এমআরএনএর কোডগুলার কমপ্লিমেন্টারি বা সম্পূরক কোড হিসেবে কাজ করে। যেমন এমআরএনএর কোড যদি হয় AUG, তাহলে অ্যান্টিকোডন ফাঁসের কোড হবে UAC। এ এর অপোজিট ইউ এর অপোজিট এ, আর জি এর অপোজিট সি। অর্থাৎ যে টিআরএনএর অ্যান্টিকোডন ফাঁসের কোড হবে UAC, সেই টিআরএনএর এমআরএনএ কোড হবে AUG। সেই টিআরএনএটা অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসবে, সেই অ্যামাইনো অ্যাসিডের নাম মেথিওনিন বা সংক্ষেপে মেথি। AUG কোডের জন্য অ্যামাইনো অ্যাসিডের নাম মেথিওনিন। AUG কোডের জন্য অ্যামাইনো অ্যাসিডের নাম মেথিওনিন বা সংক্ষেপে মেথি। সম্পূরক বা অ্যান্টিকোডনগুলো হচ্ছে এ এর জন্য ইউ এর জন্য এ, জি এর জন্য সি এর জন্য জি। এ মানে অ্যাডিনিন, ইউ মানে ইউরাসিল,
আর জি মানে গুয়ানিন, সি মানে সাইটোসিন। যেহেতু এখানে mRNA, সুতরাং এখানে থাইমিন নেই, এখানে থাইমিনের পরিবর্তে আমরা ইউরাসিল পাচ্ছি। সেজন্যই আমরা AUG এর জন্য অ্যান্টিকোডন কোডে ফাঁসের কোড পাচ্ছি UAC। এখন ট্রান্সলেশন প্রক্রিয়ায় একটি সূচনা যৌগ কাজ করে, যাকে বলা হয় ইনিশিয়েশন কমপ্লেক্স। এই সূচনা যৌগ বা ইনিশিয়েশন কমপ্লেক্সে 3টি উপাদান থাকে। প্রথম উপাদানটা হচ্ছে আমাদের mRNA সূত্র, যেটা আমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে পেয়েছি। দ্বিতীয়ত আমাদের চার্জড টিআরএনএ বা শক্তিকৃত টিআরএনএ, যেটা আমরা এইমাত্র আলোচনা করলাম যে কিভাবে একটা চার্জড টিআরএনএ আসছে। আর 3 নম্বর উপাদানটা হচ্ছে রাইবোজোমের ক্ষুদ্র একক বা ছোট সাব ইউনিট। একটু তোমরা স্মরণ করে দেখো যে রাইবোজোম আমরা পড়েছিলাম, রাইবোজোমে কিন্তু 2 ধরনের সাব ইউনিট ছিল, একটা হচ্ছে 40S সাব ইউনিট, একটা 60S সাব ইউনিট। 2টা সাব ইউনিটের মাঝখানে এমআরএনএর একটা সুতা বা স্ট্র্যান্ড গেছিল। তোমরা একটু খেয়াল করে দেখো যে রাইবোজোমের গঠনটাই হচ্ছে এরকম, যেটি 2টি সাব ইউনিটে বিভক্ত। তো রাইবোজোমের ছোট সাব ইউনিটটি এখানে ট্রান্সলেশনের যে সূচনা যৌগ সেটি তৈরিতে ভূমিকা রাখে। এই ছোট সাব ইউনিটটি যখন কাজ শুরু করে, তারপরে সূচনা যৌগ হিসেবে আত্মপ্রকাশ করে, তারপরে এসে রাইবোজোমের বড় সাব ইউনিটটি 60S সাব ইউনিটটি এতে যুক্ত হয়। আর ছবিতে খেয়াল করে দেখো যে ছোট এবং বড় সাব ইউনিটের মাঝখানে আরএনএর বসার জন্য একটা জায়গা রয়েছে। ট্রান্সলেশন প্রক্রিয়ার পুরো চিত্রটা তোমরা মনোযোগ দিয়ে দেখো।